হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট র্যাঙ্কার্স WBCS। WBCS সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার প্রিপারেশনের জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল নিউজ পেপার থেকে ডিসকাস করা হয়, যেটা তোমাদের ডেসক্রিপটিভ পেপার রাইটিংয়ের ক্ষেত্রে সেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো আজকে আনন্দবাজার পত্রিকা 12ই মে 2020 আনন্দবাজার পত্রিকা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা ডিসকাস করব। প্রথমে আমরা ডিসকাস করব শ্রম আইন শিথিলে অশনি সংকেত, ঠিক আছে, যেটা রিল্যাক্সেশন ইন লেবার লস দিয়ে রিলেটেড। আরেকটা যেটা সম্পাদকীয় প্রতিবেদন থেকে করব কাশ্মীর সম্পর্কিত, এবং আরেকটা মাইগ্রেন্ট যেটা ওয়ার্কার্স তাদের সম্পর্কিত। এই তিনটে আর্টিকেল টোটাল আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখো, এটা আমি বিজনেস পেজ থেকে নিয়েছি। এটা ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ বিভিন্ন সরকার এখন বিভিন্ন রাজ্যের সরকার লেবার লসগুলোকে রিল্যাক্সেশন করছে, মানে শিথিল করছে, শ্রম আইন শিথিল করছে। এই শ্রম আইনটা কি? বিভিন্ন লেবারদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় অনেকগুলো লস তৈরি করছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারাও লস তৈরি করা আছে লেবারদের সুরক্ষার জন্য, মানে লেবারদের অধিকার সুরক্ষার জন্য। তাদেরকে যদি একটা নির্দিষ্ট টাইমের বেশি যেন কাজ না করানো হয়, তাদেরকে বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা এবং আদার ফেসিলিটিস যেন প্রোভাইড করা হয়, তার জন্য অনেকগুলো শ্রম আইন রয়েছে। তো সেগুলোতে কিন্তু শিথিল করে দেওয়া হচ্ছে, যেটা লেবারদের জন্য মোটেই সুবিধার নয়, তাই না? এমনিতেই আমাদের লেবারদের বা যারা শ্রমিক তাদের অবস্থা খারাপ, তার মধ্যে যদি এই শ্রমিকদের অধিকারের আইনগুলো যদি শিথিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব একটা মুশকিল সিচুয়েশন হয়ে দাঁড়াবে। তো চীন থেকে মুখ ফেরানো বহুজাগতিক লগ্নি টানা দূর। তো চীন থেকে যারা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই বহুজাগতিক লগ্নি তো টানা দূরের কথা, শুধু শ্রম আইন শিথিল করে করোনার হ্যাচকা টেনে থমকে যাওয়া শিল্পের চাকায় গতি ফেরানো কার্যত অসম্ভব বলে দাবি অনেক বিশেষজ্ঞ। তো তো বিশেষজ্ঞরা দাবি করছেন যে চীন থেকে যে বহুজাগতিক সংস্থাগুলো চলে যাচ্ছে, তাদের তো লগ্নি টানা দূরের কথা, ইভেন শ্রম আইন যে শিথিল করে আমাদের যে শিল্পের চাকায় যে গতি ফেরানো কথা বলা হচ্ছে, যে শ্রম আইন শিথিল করে গতি ফেরানো যাবে, সেটাও অসম্ভব, এটা বিশেষজ্ঞ বলছেন। মানে বিশেষজ্ঞরা বলতে চাইছেন এই যে শ্রম আইন শিথিল করছে বিভিন্ন রাজ্য, যাতে ইনভেস্টমেন্ট আরও বাড়ুক, কোম্পানিগুলো আরও আগ্রহী হোক এই পার্টিকুলার রাজ্যে লগ্নি করার জন্য, যাতে এই কঠিন লেবার লসদের মধ্যে দিয়ে তাদেরকে না যেতে হয়, সেটা কোনো কাজের নয়, এটাই বিশেষজ্ঞরা বলেছেন। তাদের আশঙ্কা ভারতে এমনিতেই শ্রম আইন ভাঙার ঝোঁক বেশি, সরকার তা তুলে দিলে চাকরির নিরাপত্তা আরও কমে যাবে। এমনিতেই আমাদের শ্রম আইন খুব বেশি লোকজন মানে না, ভেঙে ফেলে, এই আইনটাকে মেনে চলে না, আর তারপর যদি এটা কমপ্লিটলি তুলে দেওয়া হয়, তাহলে তো চাকরির নিরাপত্তাই কমে যাবে, ঠিক আছে? মানে যখন তখন চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে। গোত্তা খাবে PF SI এর মতো সামাজিক সুরক্ষা, ইভেন তাদেরকে প্রভিডেন্ট ফান্ড এবং আদার যে সোশ্যাল সিকিউরিটি নর্মসগুলো, সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয় তাদেরকে চাকরির সাথে সাথে, সেগুলোও কিন্তু তাদের আর থাকবে না। কাজের বাজারে সম্ভাবনা নৈরাজ্যের, অথচ সেই চড়া মাসুল গুণে মরীচিকাই লাগবে লগ্নির বান বা বিপুল কর্মসংস্থান। এই মতে অধিকাংশ সর্বভারতীয় কর্মী সংস্থানও এবং সর্বভারতীয় কর্মী সংগঠনও কিন্তু এই মতটাকেই, এই একই রকম মত কিন্তু ফলো করে। যদিও লগ্নির খরা কাটিয়ে শিল্পে প্রাণ ফেরাতে ওই আইনে কড়াকড়ি কমানোর পক্ষপাতী নিয়োগকারীর একটা বড় অংশ। নিয়োগকারীরা তো এখানে একটা দুটোর মধ্যে একটা কি হচ্ছে, একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। নিয়োগকারীরা চাচ্ছে এই যে কড়াকড়ি আছে এই যে শ্রমিক আইনে, তা থেকে কমানো, আর ওইদিকে যারা কর্মী সংগঠন আছে, লেবার ইউনিয়নরা আছে, তারা চাচ্ছে না এইরকম যাতে না হোক, তারা যাতে তারা যাতে মানে এরকম লেবার লসগুলোকে শিথিল না করুক। অধিকাংশ বিরোধী দল ও ট্রেড ইউনিয়নগুলির অভিযোগ করেছে, অর্থনীতিতে করোনার ধাক্কা জোজার অজুহাতে একের পর এক শ্রমবিরোধী পদক্ষেপ করছে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য। এবার বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়নগুলো এটা কমপ্লেন করেছে যে অর্থনীতিতে করোনার ধাক্কা সামলানোর অধীনাতে অনেক রাজ্য, যেরকম গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারা অলরেডি অনেক শ্রমবিরোধী পদক্ষেপ করে ফেলেছে। দিনের কাজের সময় 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করার কথা তো বলাই হচ্ছে। তো এটা বুঝতে পারছো শ্রমিকদের ইন্টারেস্টের পক্ষে কত ক্ষতিকারক। 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজের সময়ের কথা বাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। 3 বছরের জন্য বহু শ্রম আইন শিথিলের কথাও জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ 3 বছরের জন্য বহু শ্রম আইন এটা শিথিল করার কথা বলেছে, যেটা আমি বললাম তোমাদের। উত্তরপ্রদেশ সরকার 3 বছরের জন্য কি করেছে, লেবার আইন শিথিল করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। এখন কি হবে, তাদের কি বক্তব্য? তাদের এটা বক্তব্য যে এই 3 বছরের জন্য আমরা লেবার আইন শিথিল করছি, যাতে ইনভেস্টমেন্ট আসবে, নতুন নতুন কোম্পানি, এবং যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আসছে বাইরে থেকে, তারা কাজের সুযোগ পাবে, তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া হবে অতগুলো।
দাবি করোনার ছবলে মৃতপ্রায় শিল্পকে চাঙ্গা করাই এর লক্ষ্য, এবং সরকার দাবি করছে করোনার ছবলে যে শিল্প মৃতপ্রায় হয়ে গেছে তাকে চাঙ্গা করার চাঙ্গা করার জন্য এই লক্ষ্যটা নেওয়া হয়েছে, এই স্টেপটা নেওয়া হয়েছে। সঙ্গে পাখির চোখ বিদেশি লগ্নি হচ্ছে পাখির চোখ, তাতে বিদেশি লগ্নিও টানা যাবে, দুটো কাজ করা যাবে। বিশেষত মারণ অতিমারির পরে চীন থেকে মুখ ফেরানো বহুজাগতিকগুলোর কিন্তু শুধু এই অস্ত্রের লক্ষ্যপূরণ নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তো চীনের এরকম একটা কন্ডিশনের ফলে বহুজাগতিক বা মাল্টিপ্লেক্স কোম্পানিগুলো কিন্তু অন্যান্য জায়গায় তাদের কোম্পানিগুলো সরিয়ে নিচ্ছে, তাদের কারখানাগুলো, এবং ভারত চাচ্ছে তারা যেন আমাদের দেশে আসুক, সেজন্য তারা শ্রম আইন শিথিলের এই বাহানাটা দিচ্ছে যে তারা এর ফলে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বাড়ানো যাবে। এবং এই আর্টিকেলে সেটারই বিরোধ করা হচ্ছে কি এরকম করলে কোনো লাভ হবে না, এরকম লগ্নি কিন্তু এভাবে টানা যাবে না, শুধুমাত্র শ্রম শিথিল করে নাও, অন্য অনেক কিছু করতে হয়। দিল্লি স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক আদিত্য ভট্টাচার্যের কথায় এদেশের শিল্পের 90% কিন্তু অসংগঠিত ক্ষেত্র, যেখানে শ্রম আইন এমনিতেই ঢিলেঢালা কার্যত নেই। তো দিল্লির স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক যিনি আদিত্য ভট্টাচার্য, তিনি বলেছেন এদেশে শিল্পের 90% ইনফর্মাল সেক্টর, মানে অসংগঠিত ক্ষেত্র, যেখানে লেবারদের কোনো নিয়মিত চাকরি নেই, চাকরির কোনো প্রোটেকশন নেই, এবং শ্রম আইন সেখানে এমনিতেই মেনে চলা হয় না, এবং কার্যত নেই বললেই চলে। সংগঠিত ক্ষেত্রে কর্মীদেরও অনেক স্বল্পমেয়াদী ঠিকা কর্মী, ইভেন যেটা সংগঠিত ক্ষেত্র অর্থাৎ ফর্মাল সেক্টর, সেখানেও কিন্তু স্বল্পমেয়াদী ঠিকা কর্মীরা কাজ করেন, যারা বিভিন্ন সুবিধা থেকে এমনিতেই বঞ্চিত, এই অবস্থায় আইন আরও শিথিলের অর্থ বাকিদের বিপদ বাড়ানো। আর এই সময় যদি আইন শিথিল করা হয়, শ্রমদের যে প্রোটেকশন দেওয়ার যে আইনগুলো আছে আমাদের অলরেডি, সেগুলো যদি শিথিল করা হয় তাহলে আরও বিপদ বাড়বে। এমনিতেই কর্মীদের বিভিন্ন কোনো রকম অধিকারই তাদের ঠিকঠাক দেওয়া হয় না, এবং যদি সেটা তুলে নেওয়া হয় তাহলে এমনিতে আরও বিপদ বাড়বে। আগেই দেওয়ালে পিঠ থেকে থাকা কর্মীদের নামমাত্র টাকায় নিংড়ে নেওয়ার বন্দোবস্ত আরও পাকা করা। তাহলে এরকম আইন শিথিল করা মানেই আগে থেকেই যাদের কর্মীদের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানে যাদের অবস্থা এমনিতেই অনেক খারাপ, তাদের নামমাত্র টাকায় কাজ করিয়ে নেওয়ারই বন্দোবস্ত পাকা করা এই এরকম আইন শিথিল করার মাধ্যমে। লগ্নিকারী টাকা ঢালার আগে পরিকাঠামো প্রয়োগ করেন। এবার লগ্নিকারীরা শুধুমাত্র কিন্তু এটা দেখেন না যে শ্রম আইন শিথিল আছে কিনা, তারা পরিকাঠামো দেখেন, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, যাচাই করেন যোগাযোগ, ট্রান্সপোর্টেশন কেমন আছে, পরিবহনের সুবিধা কেমন আছে, দেখেন জমিজট কেমন, মানে যেটা ল্যান্ড যে নিয়ম রয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের যে নিয়ম, সেটা কেমন, নাগালে থাকা মজুরিতে দক্ষ কর্মী মিলবে কি না। শুধুমাত্র এটা না যে কর্মী মিললেই হলো, দক্ষ কর্মীও কিন্তু তারা চায়। লাল ফিতের ফাঁস কতটা শক্ত, মানে পলিটিক্যাল যে স্যাংশন বলতে পারো, পলিটিক্যাল স্যাংশন কতটা শক্ত বা কতদিন লাগবে ব্যবসা চালু, ছাড়পত্র বা লাইসেন্স পেতে, এই সব কিছুই কিন্তু তারা দেখেন। এ কথা মনে করিয়ে দিতে আদিত্য বলেন এই সবে জোর না দিয়ে শুধু শিথিল শ্রম আইনের টোপে লগ্নি টানা অসম্ভব। তো বলছেন যিনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক আদিত্য, তিনি বলেছেন যে শুধুমাত্র শ্রম আইন শিথিল করে লগ্নি টানা অসম্ভব, এই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভ করতে হবে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, মানে পরিকাঠামো, যোগাযোগ, পরিবহন, জমিজট, লাইসেন্স, এগুলো কিন্তু আরও বেশি করে শিথিল করতে হবে। এই জিনিসগুলো আগে দরকার। শ্রম তারপরে না হয় ভাবা যাবে যে এটাতে কি করা যায়। কম খরচে এক লপ্তে যে বিপুল পণ্য উৎপাদন ও তাকে সারা বিশ্বে বিক্রি চীনে সম্ভব, তার মূল কারণ হচ্ছে পরিকাঠামো। বিশ্ববাজারে দরের গলাকাটা প্রতিযোগিতায় যুঝে টিকে থাকতে চট করে যা থেকে মুখ ফেরানো যে কোনো সংস্থার পক্ষে শক্ত। তো কম খরচে এক লপ্তে বিপুল পণ্য উৎপাদন, এবং তার মানে এত বড় একটা ম্যানুফ্যাকচারিং হাব চায় না, এবং বন্টন ব্যবস্থাও তাদের ভালো, ডিস্ট্রিবিউশন, যে বিভিন্ন দেশে তাদের যে দ্রব্য যায়, এবং সেটাই হচ্ছে তাদের মূল পরিকাঠামো। তো ভারতকেও সেটা কিন্তু করতে হবে, সেটার দিকে ফোকাস করতে হবে। বিশ্ববাজারে দরের গলাকাটা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিন্তু সেটা থেকে মুখ ফেরানো সম্ভব নয়। এই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভ করতেই হবে। একটা বড় পণ্য উৎপাদনের ইনফ্রাস্ট্রাকচার এবং ডিস্ট্রিবিউশন যেটা নেটওয়ার্ক, সেটাকেও কিন্তু ইন্ডিয়াকে ফোকাস করতে হবে বাড়ানোর ক্ষেত্রে। 2014 সালে বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী শ্রম নিয়ন্ত্রণ লগ্নির পথে বাধা নয় বলে জানিয়েছিল এদেশে টাকা ঢালা 45% সংস্থা। তো 2014 সালে বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা অনুযায়ী শ্রম নিয়ন্ত্রণ লগ্নির পথে বাধা নয় বলে জানিয়েছিল এদেশে টাকা ঢালা 45% সংস্থা। তো আমাদের দেশে যারা টাকা ঢেলেছিল তার 45% সংস্থাই জানিয়েছিল 2014 সালের সমীক্ষা অনুযায়ী যে এই যে শ্রম যেটা আমাদের নিয়ম আছে, শ্রম মানে লেবার লস যেগুলো আছে, শ্রম নিয়ম আছে, এটা বললাম প্রথমে, শ্রম আইন, হ্যাঁ, শ্রম যে আইন আছে সেটা কিন্তু মোটেও বাধা না।
তাদের ক্ষেত্রে। এমনিতেই আমাদের সময় ঠিকই আছে তাদের মতে, অথচ করের হার বা কর ব্যবস্থা সমস্যা নয় বলে ধারণা 30% এবং 34% সংস্থার, এবং করের হার বা কর ব্যবস্থাও সমস্যা নয় এটা বলেছেন 30% এবং 34% সংস্থার। একথা মনে করিয়ে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক দিব্যেন্দু মাইতির দাবি, পণ্য তৈরির সময় কারখানায় যে মূল্য যোগ হয়, উন্নত দুনিয়ায় সংগঠিত উৎপাদন শিল্পে শ্রমের অংশীদারি প্রায় 60% থাকে। ঠিক আছে, তো পণ্য তৈরির সময় যে মূল্য যোগ হয়, যে ভ্যালু এডিশন হয়, উন্নত দুনিয়ায় অর্থাৎ ডেভেলপ কান্ট্রিগুলোতে সেখানে শ্রমের অংশীদারি থাকে 60%, কিন্তু ভারতে সেটা অনেক কম। 80 দশকে সেটা ছিল 30% শ্রমের অংশীদারি, আর এখন তো আরও কমে 10 থেকে 12% হয়ে গেছে। এই টাকা আর কমানো যাবে কতটুকু? আর এর এমনিতেই এত শ্রমের অংশীদারি এত কম পার্সেন্ট, তারপরে আর কত কমানো যাবে? এটাই বলেছেন। সহজ হবে ছাঁটাই, আরও বেশি হাত পড়বে ন্যূনতম বেতন পিএফে, কিন্তু তার দাবি শুধু শিথিল সময়ের জোরে চীনকে টেক্কা দেওয়া কার্যত দিবাস্বপ্ন। তো চীনকে যে ভারত টেক্কা দিতে চেয়েছে, সেটার জন্য শুধু শ্রম আইন শিথিল করলে কোনো লাভই হবে না, মানে ন্যূনতম, মানে যেটা ন্যায়ের সমান সেরকমও হবে। শিল্পে প্রাণ ফেরাতে শ্রমমন্ত্রীর কাছে 2-3 বছর শ্রম আইন শিথিলের আর্জি জানিয়েছে নিয়োগকারী নানা সংগঠন। নিয়োগকারী ইনভেস্টার্সরা কিন্তু বিভিন্ন সংস্থার নিয়োগকারীরা কি করেছে, 2-3 বছরের জন্য শ্রম আইন শিথিল করার জন্য তারা জানাচ্ছে, এবং তারা তো জানাবে, কিন্তু এটা সরকারের উচিত। তারা তো দেখবে না যে লেবারদের রাইট বা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কি না, তারা তো খালি তাদের প্রফিট দেখবে, এবং লেবারদের সম্পর্কে ভাবতে হবে সরকার। এবার সরকারই যদি না ভাবে, শুধুমাত্র কোম্পানিদের লাভের জন্য তারা যদি কোম্পানিকে শ্রম আইন শিথিল, কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট আনার জন্য শ্রম আইন শিথিল করে দেয়, তাহলে কিন্তু শ্রমিকদের ওভারঅল ইন্টারেস্টের পক্ষে সেটা কিন্তু খুব ক্ষতিকারক হবে। এতে ব্যবসায় সুবিধার কথা বলেছে বহু নিয়োগ উপদেষ্টা সংস্থা। এরা বলেছে ব্যবসায় সুবিধা হবে, কিন্তু XLRI এর অধ্যাপক KR শ্যামসুন্দরের বক্তব্য, উৎপাদন শিল্পে বিদেশি লগ্নির সিংহভাগই যায় গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানায়। কিন্তু তিনি বলেছেন যে উৎপাদন শিল্পে বিদেশি যত লগ্নি হয়, ইনভেস্টমেন্ট হয়, তার বেশিরভাগই যায় গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানায়। কারণ বন্দরসহ পরিকাঠামো, দক্ষ কর্মী, বিপুল সংখ্যক অনুসারী শিল্প সেখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তাই শুধু শ্রম আইন শিথিল করে লগ্নি টানার চেষ্টা হয়তো 19 শতকে শ্রমিক শোষণের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তো তিনি শ্রমিকদের কথা বলেছেন, ইন্টারেস্টের বা তাদের প্রোটেকশনের কথা বলেছেন, যে এখানে বেশিরভাগ যে দক্ষ শ্রমিক, বন্দরসহ পরিকাঠামো, এইগুলো জায়গাতে আছে গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র তার ফলেই কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট আসে। তো এখান দিয়ে বোঝা যায় যে ইনভেস্টমেন্টটা শুধুমাত্র শ্রম আইন শিথিল করে সম্ভব না। বিভিন্ন বন্দরসহ পরিকাঠামো, দক্ষ কর্মী, বিপুল সংখ্যক অনুসারী শিল্প, মানে সাপোর্টিভ যে ইন্ডাস্ট্রিজগুলো থাকে, সেগুলো বসাতে হবে আগে। শুধুমাত্র শ্রম আইনে শিথিল করে লগ্নি টানার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। শুধুমাত্র শ্রমিককে শোষণেরই কাজে লাগবে, আদারওয়াইজ খুব বেশি কাজে লাগবে না। চীনকে টেক্কা দেওয়া তো অসম্ভব। দেখা যাবে নৈরাজ্য, কিন্তু লগ্নি উৎপাদনশীলতা বৃদ্ধি বা কর্মী উন্নয়নের চিরে ওই জলে ভেজা শক্ত। ঠিক আছে, ওকে। নেক্সট আর্টিকেল আমরা দেখব, নীতিহীন নির্দয় প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সের প্লাইট নিয়ে সেটা একটা আর্টিকেল রাখা হয়েছে। এটার বেশিরভাগই পয়েন্টই এমনি জাস্ট তোমরা গল্পের মতো পড়বে, কিছু কিছু তোমরা এখান থেকে একটা হিন্টস পেতে পারবে। অলরেডি আমি অনেকগুলো মাইগ্রেন্ট ওয়ার্কার্সের উপর আর্টিকেল দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারবে। তো এটা হচ্ছে এই আর্টিকেলটা লেখা হয়েছে ঔরঙ্গাবাদের ঘটনা নিয়ে, যেখানে রেল লাইনের উপর যে আতপোড়া রুটি, যে দৃশ্যটি তোমরা সকলে দেখেছো। তো রেল লাইনের উপর ইতস্তত ছড়িয়ে আছে আতপোড়া রুটি, দৃশ্যটি দেখে কেঁপে উঠেছে দেশ। ওগুলি যাদের শেষ সম্বল ছিল, তারা এখন অসীমের যাত্রী, তারা এখন নেই। রেল লাইন ধরে হেঁটে ঘরে ফেরার তারা প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু মাঝপথেই শেষ করেছে তাদের ভোরের মালগাড়ি। এরকম কিন্তু রোজই ঘটছে। কেউ ট্রাক উল্টে, কেউ ট্রাকে চাপা পড়ে, কেউ পথের মধ্যে, কেউ খুদ পিপাসায় কাতর হয়ে মরে যাচ্ছেন। ঠিক আছে, লকডাউনের 1.5 মাস কাটলো, ইহার মধ্যে ঘরে ফেরার পথে প্রাণ হারিয়েছেন 7 জনেরও বেশি কিন্তু পরিযায়ী শ্রমিক। 7 জনেরও বেশি কিন্তু পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়ে ফেলেছেন। প্রশ্ন উঠতে বাধ্য, এই মানুষগুলোর প্রতি সরকারের কি কোনো কর্তব্যই ছিল না? এই মানুষদের প্রতি কি সরকারের কোনো কর্তব্য ছিল না? এদের জন্য সময়োপযোগী পরিকল্পনা করলে এমন পরিস্থিতি কি এড়ানো যেত না? আতর্কিতে লকডাউন ঘোষণা করার অর্থ শ্রমিকদের দীর্ঘদিন প্রবাসে আটকে থাকতে হবে। আতর্কিতে যখন লকডাউন ঘোষণা করার এটাই অর্থ যে শ্রমিকদের এখন দীর্ঘদিন প্রবাসে আটকে থাকতে হবে, কারণ তাদের কাজ নেই। তারা বাইরে গিয়ে কাজ করছিল 3 মাসের জন্য, 2 মাসের জন্য, তাদের ওখানেই আটকে থেকে গেল। অর্থাভাব ও খাদ্যাভাব তীব্র হলে তারা ঘরে ফিরিতে
ফিরতে কী হবে, অস্থির হবে। অর্থাভাব যদি খাদ্যভাব ওখানে তীব্র হয়ে যায় তাহলে অবশ্যই তারা ঘরে ফিরতে অস্থির হবে এবং আসার পথে যে এইরকম ঝামেলায় পড়বে, এরকম একটা তাদের অবস্থা কন্ডিশন হতে পারবে। অতএব শ্রমিকদের প্রবাসী ঘরবন্দি রাখতে হলে অর্থ ও অন্যের ব্যবস্থা কিন্তু করতেই হবে। ঠিক আছে, শ্রমিকদের যদি প্রবাসী ঘরবন্দি রাখতে হবে তাহলে তাদের সেখানেই অর্থ আর অন্যের ব্যবস্থা করতে হবে। আর ফিরতে যদি হয় সংক্রমণ ছাড়াইবার সম্ভাবনা প্রতিরোধ করে শ্রমিকদের পরিবহন, কোয়ারেন্টাইন ও বাসস্থানের পুনর্বাসনের সুষ্ঠু ব্যবহার করতে হবে। তো এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখে রাখবে, মাথায় রাখবে যে যদি তাদের ঘরে ফিরতে, যদি তাদের ওখানে যেখানে তাদের রাখা হচ্ছে তাদের হয় তোমরা অর্থ বা অন্যের ব্যবস্থা করতে হবে সরকারের। আর যদি ফিরাইতেই হয় তাহলে যেটা সংক্রমণ, সেটা সংক্রমণের যে সম্ভাবনা যার জন্য তাদের আটকে রাখা হয়েছে সেটা প্রতিরোধ করার জন্য তাদের পরিবহন, আলাদাভাবে তাদের পরিবহন, কোয়ারেন্টাইন এবং পুনর্বাসন, যারা যেখানে আসবে পুনর্বাসনের যে সুষ্ঠু ব্যবস্থা সেটা যেন করা যায় সেটা দেখতে হবে। ভারতে পরিযায়ী শ্রমিক অন্তত 90 লক্ষ, তাহলে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির মতো পরিযায়ী শ্রমিক আমাদের দেশে রয়েছেন এবং তার অর্ধেকও যদি প্রবাসে থাকেন এখন, তাহলে ব্যবস্থার পরিমাপ কেমন হবে সেটা কিন্তু আন্দাজ করা কঠিন নয়। বিশাল একটা বড় ব্যবস্থা করতে হবে। এর মধ্যে অজানা বা অপ্রত্যাশিত কিছুই নেই যে এত যে কঠিন হবে কাজটা, এটা কিন্তু অপ্রত্যাশিত নয়, এটা প্রত্যাশিতই। অথচ কার্যকর্তা দেখা গেল ভিন রাজ্যে বন্দি শ্রমিকদের কে খাদ্য যোগাইবে, কে ব্যয় বন্টন করবে, কি উপায়, জরুরি পদ্ধতিতে অনুদান কি করে পৌঁছাবে সে বিষয়ে সম্পূর্ণ নীরব থাকলো কেন্দ্র। তো কেন্দ্র কিন্তু এখানে পুরোপুরি ইগনোর করে গিয়েছিল প্রথম দিকে যে ভিন রাজ্যে যারা বন্দি শ্রমিক আছে তাদের খাদ্য কে যোগাবে, তাদের যে ডিস্ট্রিবিউশন, ব্যয় বন্টন কীভাবে করা হবে, তাদের জরুরি ভিত্তিতে কী অনুদান করা হবে। কারণ রেশনের যে ব্যবস্থা করা হয়েছিল সেটা তো সেখানকার লোকাল রেসিডেন্টের জন্য ছিল, কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক এদের তো কিছু পাওয়া যাচ্ছিল না। তো তাদেরকে কিভাবে কি করা হবে সে বিষয়ে কিন্তু কেন্দ্র কোনো রকম ব্যবস্থা করেনি প্রথম দিকে। তারপরেও কি বিধিতে ট্রেন বাস চলবে, কোন নিয়মে যাত্রীদের অগ্রাধিকার নির্ণয় করা হবে, যে কে আগে যাবে তার রূপরেখা কিন্তু স্পষ্ট করা হলো না। রাজ্যগুলি শ্রমিক ফিরাবার বিষয়ে এক এক রকম সিদ্ধান্ত নেওয়ার ফলে শ্রমিকদের মধ্যে কিন্তু বিভ্রান্তি ও ব্যাকুলতা ছড়ানোর সুযোগ পেল। বিভিন্ন রাজ্য এক এক রকম কিন্তু সিদ্ধান্ত নিচ্ছিল কিভাবে তারা ফেরাবে। প্রাণের ঝুঁকি নিয়ে অচেনা পথে গৃহের দিকে যাত্রা তারই পরিণাম, এবং তার ফলেই তারা প্রাণের ঝুঁকি নিয়ে অচেনা পথে গৃহের দিকে নিজের হেঁটে হেঁটে, কেউ সাইকেলে, এরকম নিজের বাসস্থানের দিকে পা বাড়াতে লাগলো। নির্বাচিত গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার নাগরিকের চরম দুর্ভোগের প্রতি এতটা উদাসীন হলো, তাহলে এরকম একটা নির্বাচিত গণতান্ত্রিক ডেমোক্রেসি আমাদের দেশে, সেখানে নাগরিকদের এরকম চরম দুর্ভোগ কি মেনে নেওয়া যায়? এটা কি সরকারের উদাসীনতা বলা হবে না? সর্বাধিক পীড়াদায়ক এই যে কোনো রাজ্যেও পরিযায়ী শ্রমিকের প্রতি আশ্বাস বর্ষিত হলো না। কোনো রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিকের প্রতি আশ্বাস কিন্তু দেওয়া হলো না কোনো রাজ্যে। শুধু কেরল রাজ্যে আগত শ্রমিকদের অতিথি অভিহিত করে তাদের খাদ্য বাসস্থানের ভার গ্রহণ করেছে। তো শুধুমাত্র কেরলেই দেখা গেছে যে তারাই, শুধু কেরল রাজ্য সরকারই কি করেছে, যারা অতিথি ছিল শ্রমিকদের তাদের অভিহিত করে, তাদের চিহ্নিত করে তাদের খাদ্য বাসস্থানের ভার গ্রহণ করেছে। অপর রাজ্যগুলিতে কর্মী শ্রমিক পরিণত হয়েছে কৃপা প্রার্থী। ঠিক আছে, তারা চাইলে যদি কোনো রকমের পাবে, অথচ তারা পাইবে না, তারা কৃপা প্রার্থী। তাদের খাদ্যের অধিকার, চিকিৎসা অধিকার সহ সকল অধিকারই কিন্তু অবজ্ঞা করেছে বিভিন্ন রাজ্য। ইহা মহামারী প্রতিরোধের কিন্তু বিধি নয়। এই নিয়মে কিন্তু মহামারী প্রতিরোধ করা যাবে না, কারণ মহামারী প্রতিরোধ করা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু যদি মানুষকে বাঁচানোই না যায় তাহলে আর কি প্রতিরোধ করা হলো মহামারী? ইহা প্রশাসনিক গাফিলতি। তাকে লকডাউন দিয়ে নাগরিকের খাদ্য বঞ্চনার ব্যাখ্যা করা কিন্তু চলবে না। লকডাউনের মাধ্যমে এমনি মহামারীতে মানুষ মরে যাচ্ছে না, কিন্তু লকডাউন করে দিয়ে খাদ্য বঞ্চনার মাধ্যমে মানুষ যদি মারা যায় তাহলে কিভাবে? এটা এরকম চলবে না। আবার ট্রেন চালু হতে সেই ভিক্ষুকই রাতারাতি পরিণত হলেন উপভোক্তায়। ভাড়া না গুনিয়া তার ট্রেন উঠিবার জোর হলে না। আবার ভাড়াটাও কিন্তু তাদেরকে নিজেদের গুনিয়ে নিতে বলেছিল কেন্দ্র, যে ট্রেন চালু হতে সেই ভিক্ষুকই যারা কিছু পাচ্ছে না তাদেরকে নিজে থেকে ভাড়া জোগাড় করে তাদের ট্রেনে যেতে হবে। এটা হচ্ছে বিশাল বড় একটা, মানে বলতে পারো সরকারের উদাসীনতা। বরং রোগ পরীক্ষা ও পুলিশি ছাড়পত্র পাইবার বিচিত্র অনিয়ম কিন্তু চলছে। তাই বিশৃঙ্খলা ও দুর্নীতির মুক্তিক্ষেত্র তৈরি হয়ে গেছে। রোগ পরীক্ষা ও পুলিশি ছাড়পত্র যারা পাস দেওয়া হচ্ছে, রোগ পরীক্ষা, এগুলোর একটা অনিয়ম, কোনো একটা শিথিল নিয়ম নেই। ঠিক আছে, কোনো রকম একটা নির্দিষ্ট নিয়ম নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম ফলো করা হচ্ছে রোগ পরীক্ষার ক্ষেত্রেও এবং পুলিশি ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও। তাই বিশৃঙ্খলা ও দুর্নীতির মুক্তিকেন্দ্র তৈরি হয়ে গেছে পুরো দেশে। শ্রমিকরা তাহার সহজ শিকার, এবং শ্রমিকরা তার ফলে, তারা যেহেতু কিছুই জানেন না তার জন্য শ্রমিকরা
তাহার শিকার হয়ে পড়েছেন। বছর দুই আগে মহারাষ্ট্রে চাষিদের মহামিছিল ভারতের রাজনীতির স্বরূপ দেখিয়েছিল। সেদিন চাষির পায়ের ফোসকা দেখে শিহরিয়ে উঠেছিল দেশ। 2 বছর আগে কিন্তু মহারাষ্ট্রে চাষিরা মহামিছিল করেছিল। আজ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যাত্রা যেন আরও লজ্জাজনক, কলঙ্কময়। এবং এখন যে পরিযায়ী শ্রমিকরা নিজে পায়ে হেঁটে যে বাড়ি ফিরছেন এবং যেভাবে কষ্ট করে তারা বাড়ি ফিরছেন, সেটা আরও লজ্জাজনক ও কলঙ্কময়, এটাই বলেছেন লেখক। প্রসঙ্গত সেই দিনের মিছিল প্রতিবাদ ছিল ধিক্কার ছিল। আজকের এই ক্লান্ত পদযাত্রার প্রতিবাদ কিন্তু তাদের নেই। সেখানে চাষিরা যেরকম ধিক্কার জানাচ্ছিল, এখানে কিন্তু কোনো প্রতিবাদ নেই, ন্যায়ের দাবি নেই, ধিক্কার তো নাই, আছে শুধু সরকার ও সমাজের উদাসীনতার প্রতি আত্মসমর্পণ। তাদেরকেই আত্মসমর্পণ করতে হলো ফাইনালি। সরকার এবং সমাজের উদাসীনতার যেটা মূল্য, সেটা তাদেরকে দিতে হচ্ছে। নিয়তিকে মেনে কোনো মতে প্রাণ নিয়ে ঘরে ফেরার আশা। এখনও যদি সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সুপরিকল্পিতভাবে পরিবহন ও পুনর্বাসনের ব্যবস্থা না করতে পারে, তবে আরও অনেক মৃতদেহ বহন করার সময় কিন্তু আসতেছে বলে। ঠিক আছে, এখনও সময় আছে, লেখক বলছেন এখনও কিন্তু পরিযায়ী শ্রমিকদের পরিকল্পিতভাবে পরিবহন এবং তাদের ফেরানোর ব্যবস্থা করা এবং তাদের সেখানে ফেরানোর পর পুনর্বাসন যাতে ঠিক করে হতে পারে সেটারও ব্যবস্থা করতে পারে, তাহলে একমাত্র এই পরিস্থিতিকে সামলানো যাবে। এবার কাশ্মীরের মুখ, কাশ্মীরের সলিউশন, ইনসার্জেন্সি ভার্সেস রাইটস অফ কাশ্মীর। এখান থেকে কিছু অল্প ওয়ার্ডস আমি নিয়েছি। এখানে পুরো কাশ্মীরের একটু মানে বিভিন্ন ডিটেল ডিসকাস করা হয়েছিল, কয়জন মরলো, কিভাবে কি হলো, কে কে ইনভলভ ছিল। তো এগুলো তোমাদের পরীক্ষায় লেখার জন্য দরকার নেই। তো দেখো কাশ্মীরের মেন প্রবলেমটা কি, যে এখানে ইনসার্জেন্সি হচ্ছে, কেউ হাতিয়ার তুলে নেয় লোকাল পিপল, এবং যারা অ্যাকচুয়ালি কাশ্মীরি রেসিডেন্টস তাদের কিন্তু যে অধিকার সেটা আবার সরকার আবার খর্ব করছে। তো এটা দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। ঠিক আছে, মানে তাদেরকে বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আর একদিকে ইনসার্জেন্সি চলছে এবং পাকিস্তান থেকে তো হামলা হচ্ছেই, তোমরা জানো। এপ্রিল মে মাসে এতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সঙ্গতভাবেই পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। অনেকগুলো ঘটনা হয়েছে পাকিস্তানের, সেজন্য সমালোচনা করেছে ভারত। দিল্লি সহ গোটা ভারত কোভিড-19 ঠেকাতেই ব্যস্ত। এই সুযোগে পাকিস্তান জঙ্গিদের কিন্তু ইন্ধন দিতেছে। পাকিস্তান এই সুযোগে তাদের জঙ্গিদের, পাকিস্তান সবসময় সাপোর্ট করে তাদের জঙ্গিদের, এটা তোমাদের জানা। কিন্তু প্রলয় কিন্তু চলবে, অন্ধ হয়ে বসে থাকলে কিন্তু চলবে না। এই কথা বিবেচনা করে দিল্লিকেও তদনুযায়ী কিন্তু সেরকমভাবেই কিন্তু চলতে হবে। অন্ধ হয়ে বসে থাকলে হবে না, কারণ তারা এরকমভাবে অ্যাগ্রেসিভ হবেই, সেটা সামলাতে হবে দিল্লিকে। মোদী সরকারের কাশ্মীরের নীতি যে কোনোভাবে উগ্রপন্থা দমনে সাহায্য করেনি এবং করছে না, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এখানে কেন্দ্র সরকারকে নিশানা দিয়ে বলা হচ্ছে যে এই যে কাশ্মীরে যে উগ্রপন্থা ও যেটা কাশ্মীর নীতি রয়েছে এখনকার কেন্দ্র সরকারে, সেটা কিন্তু উগ্রপন্থা দমনে একটুও সাহায্য করছে না, করেও নাই আর করছেও না। ঠিক আছে, স্থানীয় মানুষকে সামান্য উস্কিয়ে দিয়ে এখন জঙ্গি কার্যক্রম চালাবার প্রকৃষ্ট পথ। তো ডাইরেক্টলি যখন খুব বেশি ইনসার্জেন্সি সেখানে দেখা যাচ্ছে না, কিন্তু স্থানীয় যারা লোকাল পিপল আছে তাদেরকে উস্কিয়ে দিয়ে এখন জঙ্গি কার্যক্রম চালানো হচ্ছে। এটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর, কারণ এখানে বোঝাই যাচ্ছে না কার বাড়িতে জঙ্গি বসে আছে। গোটা বিশ্ব যখন নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করেছে, সেই সময় পথে নামেছে কাশ্মীর। সাবধানতা অবলম্বন কিন্তু তার কাছে একটা বিলাসিতা। আপনাকে যত্ন করা তার পক্ষে সম্ভব এখন নয়। এইভাবে পাকিস্তানের সহিত টক্কর দেওয়া যাইবে কি? ঠিক আছে, কাশ্মীর নিজে যত্ন করতে পারছে না, পাকিস্তানের সাথে কি টক্কর দেওয়া যাবে এরকম অবস্থায়? যে কোনো উপায় হোক কাশ্মীরের স্থানীয় মানুষের কিন্তু আস্থা অর্জন করতে হবে সরকারকে। একটাই উপায় আছে, যদি কাশ্মীরে যদি শান্তি ফেরাতে হয়, স্থানীয় মানুষের আস্থা অর্জন করতে হবে। এবং তাহার পথ কি? সেটা হচ্ছে মুনিফা মরিজা এই সত্যিই নিজেদের ভারতীয় ভাবতে পারবেন, ভারতের নাগরিক হতে চাইবেন, তো ভারত সরকারকে তাদের আরও বেশি রাইটস দিতে হবে এবং বিভিন্নভাবে তাদের সাথে তাদের যে সমস্যাগুলোকে সেগুলোকে ডিল করতে হবে, তাহলেই একমাত্র পথ, এই পথের একটা সলিউশন সম্ভব। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আর্টিকেলসগুলো। নেক্সট তোমাদের সাথে কালকে দেখা হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে নাও। থ্যাংক ইউ।